আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত আছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, খবরের খোঁজে আপনাকে স্বাগত। বিকাশবাবু আমরা নমস্কার। বিকাশবাবু, আমরা দীর্ঘদিন ধরে দেখছি আন্তর্জাতিক ক্ষেত্রে হরমুজ প্রণালী, সেক্ষেত্রে মার্কিন আগ্রাসনের কথা এবং মার্কিন সাম্রাজ্যবাদের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ফসিল ফুয়েলের বদলে অল্টারনেটিভ ফুয়েল। কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকার। এমত অবস্থায় বামেদের অবস্থান সম্পর্কে কি বলবেন? দেখুন, ডবল ইঞ্জিন কি ট্রিপল ইঞ্জিন দিয়ে কোনো নীতি নির্ধারণ হয় না। আজকে তেলের যে সংকট, সেই সংকটে সাম্রাজ্যবাদী যে আগ্রাসনের নীতি, তার পরিণতি হচ্ছে এটা। আমেরিকা মনে করেছিল ওরা তেল নেবার জন্য ইরাক যুদ্ধ করেছে, খানিকটা সফল হয়েছিল। ওয়েস্ট এশিয়ার বিভিন্ন দেশে ওদের মিলিটারি ক্যাম্প বসিয়ে তেলের নিয়ন্ত্রণ করছিল। এবং সাম্প্রতিককালে লক্ষ্য করে দেখবেন যে ভেনেজুয়েলাতে জোর করে মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তারা তেলের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। একইভাবে ভেবেছিল যে ইরানকে তারা বশে আনতে পারবে, কিন্তু বুঝতে পারেনি যে ইরান একটা প্রাচীন সভ্যতা, তার অন্যরকম মানসিক মানব বন্ধন তৈরি আছে। এবং পাশাপাশি ইরান পৃথিবীর সবচেয়ে প্রতিদ্বন্দ্বী শক্তিশালী দেশ চীনের সঙ্গে তাদের একটা সমঝোতা বন্ধুত্ব আছে। আমেরিকা ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে এই যে আক্রমণটা করেছিল, তার পরিণতি আমরা সবাই ভুগছি। আর ভারতবর্ষের অবস্থা তার বিপজ্জনক। যে ইরান আমাদের ট্র্যাডিশনাল বন্ধু, আমরা যে নন অ্যালাইন্ড মুভমেন্ট করে একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলাম পৃথিবীর বুকে, ভারতবর্ষের দুটো সফট পাওয়ার ছিল। একটা হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, আর একটা হচ্ছে যে সেকুলার ডেমোক্রেটিক গভর্নেন্স। এই দুটো কিন্তু মোদী নষ্ট করে দিয়েছেন। দেখবেন এই যুদ্ধের দুদিন আগে মোদী ইসরায়েলে গেলেন। কেন গেলেন? কোন রকম তার কূটনৈতিক ব্যাখ্যা নেই। সেখানে গিয়ে তিনি ঘোষণা করে এলেন ইসরায়েল হচ্ছে আমাদের পিতৃভূমি। আর ইসরায়েলের প্রতিটা পদক্ষেপে ভারতবর্ষে 125 কোটি মানুষের সমর্থন আছে। এবং তার মানে ওখান থেকে তিনি প্রকৃতপক্ষে কূটনৈতিক ভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এলেন। তারই অব্যর্থ পরিণতি আমাদের ভুগতে হচ্ছে। ডবল ট্রিপল ইঞ্জিন সরকার, এগুলো সমস্ত লোক ভোলানো কথা বলে বাস্তবটাকে তো এড়িয়ে যাবে না, যার ফলে আজকে তেলের ক্রাইসিসে আমরা ভুগছি। আগে আমরা ইরানের থেকে টাকায় তেল কিনতাম, এখন তো আবার সেই আমেরিকা বাধ্য করছে আমাদের ডলারে কাজ করতে। রাশিয়া থেকে আমরা তেল পেতাম, সেটা আমেরিকা কথা অনুযায়ী আমরা প্রত্যাহার করে নিয়েছি। ক্রমশ আমাদের যে সার্বভৌম ভূমিকা বা অধিকার, সেটা আমার মনে হচ্ছে যে এই সরকার সেটাকে প্রকৃতপক্ষে সমর্পণ করে দিচ্ছেন আমেরিকার হাতে। যেভাবে বাণিজ্য চুক্তি হচ্ছে, বিস্তীর্ণ আলোচনা বিভিন্ন অর্থনীতিবিদরা করেছেন, তাতে আমরা খুব বিপদে আছি। বিকাশবাবু, দূরবর্তী অবরোধ এবং কৌশলগত অবস্থানে ভারত কতটা এগিয়ে বা পিছিয়ে, কি ভাবছে? ভারতকে তো আন্তর্জাতিক স্তরে কেউ এখন সম্মানই করছে না। এত বড় যুদ্ধ চলছে, সেই যুদ্ধে দেখুন ভারতের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারত, সেটা নেই। বরং দুর্ভাগ্যজনক ভাবে পাকিস্তান বরং একটু ইতিবাচক ভূমিকা নেওয়ার মতো জায়গায় পৌঁছে গেছে। আর তখন আমরা বলে দিলাম যে আমরা দালালি করি না। আরে এত বড় একটা আন্তর্জাতিক ঘটনা ঘটছে, ওয়েস্ট এশিয়াকে কেন্দ্র করে যাদের সঙ্গে আমাদের সখ্যতা ছিল, সেই ভারতের কোনো ভূমিকা নেই। সে শুধু আমেরিকার লেজুর বৃত্তি করে বেড়াচ্ছে। না, সেক্ষেত্রে আমরা শুনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটি এনার্জি লকডাউনের কথা এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে সচেতনের বার্তা দিয়েছিলেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমার যে তৈল ভান্ডারটা নিঃশেষিত প্রায়। এখন যদি এই মুহূর্তে হরমুজ প্রকল্প যদি সমস্যা মিটেও যাও, তাহলে ভারতবর্ষের এই সংকট মুক্ত হতে আরো কয়েকদিন সময় লেগে যাবে। তিনি এতদিন বলছিলেন যে না, সমস্ত অপপ্রচার করা হচ্ছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের সব ব্যবস্থা আছে, সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে। কিন্তু কার্যকর ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী এই সমস্ত কথাবার্তাগুলো প্রকৃতপক্ষে ফাঁকা বুলি, কোনো কার্যকরী ভূমিকা দেখতে পাচ্ছি না। আজকে তিনি বলছেন দেশবাসীকে যে আপনারা কোমর বাঁধুন, তেল খরচা কম করুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই সময় তিনি বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। কি বলবেন?
বিকাশবাবু, আমার শেষ প্রশ্ন, আইনি বিতর্ক এবং আন্তর্জাতিক স্বীকৃতি। জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি আন্তর্জাতিক চুক্তি ছিল, সে বিষয়ে এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? শেষ প্রশ্ন। এই চুক্তি কার্যকর হচ্ছে না তো। আমেরিকা প্রকৃতপক্ষে তারা ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি পরাজিত হতে হতে এমন জায়গায় গিয়েছে হুম। যে তারা কোনো আন্তর্জাতিক চুক্তিকে কার্যকর করতেই পারছে না। হুম। বরং ভারতবর্ষকে তারা বিভিন্নভাবে বাধ্য করছে আমেরিকার নির্দেশ মেনে তেল সংক্রান্ত চুক্তি করতে। এটাই তো বিপজ্জনক। সেক্ষেত্রে জাতির স্বার্থে ভারতের কূটনৈতিক অবস্থান কিরকম হওয়ার কথা উচিত ছিল বা থাকা উচিত? জাতির স্বার্থে ভারতের কূটনৈতিক অবস্থান হওয়া উচিত হচ্ছে এই পশ্চিম এশিয়ার সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্ব করা, এবং ব্রিক্স প্রকৃতপক্ষে ন্যাটোর একটা প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে ছিল। সেই ব্রিক্সে যখন সবাই ঠিক করেছিলেন যে আমরা ডলারে ব্যবসা করব না, ডলারাইজেশন, হুম। ওখান থেকে হুমকি দিলেন ট্রাম্প, মোদি বললেন না না এটা আমরা করব না। হুম। এখন যদি ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো তারা ডলার ছাড়া ব্যবসা করতে শুরু করেন তাহলেই সাম্রাজ্যবাদী পতন হবে কূটনৈতিক ভাবে। সেটা তো করতে রাজি হচ্ছেন না আমার দেশের প্রধানমন্ত্রী। আগামী দিনে এই সংকটটাকে কিভাবে দেখছেন এবং কতটা সংকটে পড়তে পারে ভারতবর্ষ? ভারতবর্ষ ইতিমধ্যে সংকটে আছে। ভারতবর্ষ তো সংকটে আছে বলেই সকলেই বলছেন, এখনকার প্রধানমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন, যিনি সাধারণত সত্য গোপন করেন। হুম। এখন যতক্ষণ না আমাদের এই ওয়েস্ট এশিয়ার এই সমস্যা মিটছে, এবং আজকে দেখেছেন আপনারা কিউবাতে দখল নেওয়ার চেষ্টা হুম। করছেন আমেরিকা। একদম একদম। চীন তার পাঠিয়েছেন, আজকে আমরা দেখলাম খুব সুখবর, চীন সমস্ত খাদ্য পাঠিয়েছেন, একদম ধমক দিয়েছেন যে বাধা দিতে পারবে না, তারা হুম। পৌঁছে গেছে। হুম। আমার ভারতবর্ষের কূটনৈতিক স্তরে এই স্বাধীন অবস্থান কোথায়? হুম। নেই। এটাই মুশকিল। সেক্ষেত্রে আগামীতে ভারতবর্ষের নাগরিকদের ক্ষেত্রে যে সুফল বা কুফল দুটোই যেটা কাম্য বা কাম্য নয়, সেটা একজন গণতান্ত্রিক মানুষ হিসাবে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন এবং গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সেক্ষেত্রে কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, আবারও বলি যে ভারতবর্ষ যদি তার ধর্মনিরপেক্ষ শক্তির উপর দাঁড়িয়ে মানুষের মধ্যে ঐক্য না গড়ে তোলেন তাহলে ভারতবর্ষের কোনো ভবিষ্যৎ নেই। ভারতবর্ষের যে গৌরব, সেই গৌরবটা হচ্ছে ডেমোক্রেটিক সেকুলার গভর্নেন্স। আজকে আন্তর্জাতিকভাবে আমাদের এই গুণমানের ক্ষেত্রে আমরা ক্রমশ নেমে যাচ্ছি। প্রেস ফ্রিডম নেই। হুম। এগুলো কার্যকর করতে হবে, এবং সেটা কার্যকর করতে গেলে জনগণকে ভোট দিয়ে আরএসএস পরিচালিত বিজেপি সরকারকে সরাতে হবে। সেটা না পারলে পরে আমাদের ক্রমশ সংকট থেকে সংকটেই আমরা যাব। বিকাশবাবু, খবরের খোঁজে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার।